আজকে আমি তোমাদের একটা গল্প বলে ক্লাসটা শুরু করি। তোমরা কি জানো মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকাতে একটা চরম অপমানের শিকার হতে হয়েছিল? জাস্ট বিকজ অফ হিজ স্কিন কালার তিনি একদিন ট্রেনে করে ট্রাভেল করছিলেন, তাকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়। এবং আজকে আমি তোমাদের সঙ্গে যে ক্লাসটা করতে চলেছি, যে গল্পটা পড়াতে চলেছি, সেই গল্পের মেইন যে ক্যারেক্টার তার সাথেও কিন্তু সিমিলার ইনসিডেন্ট হয়েছিল। তাকেও ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়। তবে মহাত্মা গান্ধীর সঙ্গে তার চরিত্রের একটাই পার্থক্য, মহাত্মা গান্ধী দেশকে প্রচণ্ড ভালোবাসতেন, দেশের মানুষকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু আমাদের আজকের যে চরিত্র, সেই চরিত্রটা কিন্তু তার নিজের দেশ অর্থাৎ ইন্ডিয়াকে একেবারেই ভালোবাসতো না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন গল্পের কথা বলছি। তবে তার আগে নিজের একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি তোমাদের সুমিত স্যার, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ক্লাস 11-এর আরও একটা নতুন ইংলিশের চ্যাপ্টার। চলো তাহলে দেখে নিই আমাদের আজকের চ্যাপ্টার। আমাদের আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুশবন্ত সিংয়ের কর্মা। তোমরা বুঝতেই পারছো অলরেডি। তবে চ্যাপ্টারটা শুরু করবার আগে আমাদের জানতে হবে যে চ্যাপ্টারটা কে লিখেছেন। চ্যাপ্টারটা লিখেছেন খুশবন্ত সিং। তার সম্বন্ধে দুটো একটা কথা জেনে নেব আমরা। দেখো, Khushwant Singh 1915 to 2014 has won fame as a journalist as well as a fiction writer. অর্থাৎ খুশবন্ত সিং জিতেছিলেন বা খুশবন্ত সিং পপুলারিটি পেয়েছিলেন, হ্যাজ ওন আ ফেম। ফেম কথার অর্থ আমরা জানি পপুলারিটি। অ্যাজ এ জার্নালিস্ট, সাংবাদিক হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আ ফিকশন রাইটার। ফিকশন রাইটার মানে কি? ফিকশন রাইটার মানে হচ্ছে যিনি কাহিনী লেখেন অর্থাৎ গল্প লেখেন। উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল ওয়াজ আ ভেরি পপুলার উইকলি নিউজ পেপার কলাম। উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল এই নামে তিনি একটা পপুলার উইকলি নিউজ পেপার কলাম লিখতেন। ঠিক আছে, মানে নিউজ পেপারে রেগুলার এই আর্টিকেলটা উনি লিখতেন। পেন্ড বাই হিম, তিনি লিখতেন। হি ওয়াজ এডিটর টু দ্য প্রমিনেন্ট নিউজ উইকলি নোন অ্যাজ দ্য ইলাস্ট্রেটেড উইকলি। গভর্নমেন্টের একটা ম্যাগাজিন রয়েছে দ্য ইলাস্ট্রেটেড উইকলি, তিনি কিন্তু সেই ইলাস্ট্রেটেড উইকলির একজন প্রমিনেন্ট এডিটর ছিলেন। তোমাদের এখানে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আমার মনে হয় তোমাদের খুশবন্ত সিং সম্পর্কে জানার জন্য একটু হলেও জানা দরকার। সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটেড উইকলির পাশাপাশি তিনি কিন্তু যোজনা বলেও একটা ম্যাগাজিন রয়েছে, সেটাও গভর্নমেন্টের। এই যোজনা ম্যাগাজিনেও কিন্তু তিনি নিয়মিত এডিটর ছিলেন। খুশবন্ত সিং ইজ অলসো ওয়েল নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। খুশবন্ত সিং আমরা আগেই যে পড়লাম যে ফিকশন রাইটার ছিলেন এবং তিনি কিন্তু বিখ্যাত ছিলেন তার কবিতা এবং ছোট গল্পের জন্য। আচ্ছা, এইবারে অ্যাবাউট দ্য অথারে আমরা দেখব যে আমাদের আজকের স্টোরি কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর একটা বই কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, মানে এই বইতে খুশবন্ত সিং এর সমস্ত ছোট গল্পগুলো রয়েছে। এই ছোট গল্পগুলোর এই যে বইটা, এই বইটা থেকেই কিন্তু আমাদের এই কর্মা যে আজকের শর্ট স্টোরিটা তোমাদেরকে সঙ্গে আমি ডিসকাস করব, এটা কিন্তু নেওয়া হয়েছে। তবে এখানে আমি দুটো একটা বিষয় তোমাদের এক্সট্রা জানিয়ে রাখি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। কারণ আমি আজকে স্লাইডে যেই পোর্শনসগুলো নিয়ে এসেছি, সেটা অ্যাবাউট দ্য অথর হোক বা এই আমাদের সামারি অ্যানালিসিস হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর বেশ কিছু এক্সট্রা ইনফরমেশনও আমি বলবো, সেগুলোও কিন্তু তোমরা প্লিজ একটু নোট ডাউন করে রাখো, কারণ তোমাদের এক্সামে কিন্তু এসএকিউ বলবো না, এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন খুশবন্ত সিং এর একটা মোস্ট পপুলার নভেল, মানে খুশবন্ত সিং বললে যেই বইটার নাম প্রথমেই চলে আসে, মানে একেবারে কি বলবো, মানে খুশবন্ত সিং এর সঙ্গে ওই বইটার নাম পুরো অ্যাসোসিয়েটেড, দুটোকে সেপারেট করা যায় না। সেটার বইটার নাম হচ্ছে, তোমরা লিখে রাখো, ট্রেন টু পাকিস্তান। দিস ইজ আ নভেল, নট আ শর্ট স্টোরি। এই ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটার জন্য কিন্তু খুশবন্ত সিং মোস্ট ফেমাস। ঠিক আছে, মানে খুশবন্ত সিং এর একটা যদি ইম্পর্টেন্ট বইয়ের নাম করতে বলে, তাহলে কিন্তু এই ট্রেন টু পাকিস্তান তোমরা অবশ্যই করবে। এছাড়া দিল্লিয়া নভেল আছে, আর তার একটা বিখ্যাত অটোবায়োগ্রাফিও রয়েছে। সেই অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে
ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস। ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস, ঠিক আছে? এইটা হচ্ছে তার একটা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, মানে আত্মজীবনীমূলক গ্রন্থ। তোমরা কিন্তু এই দুটো বইয়ের নাম একটুখানি জেনে রেখো এর পাশাপাশি, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার গল্পের গল্পের ডিসকাশনে ঢুকি। তো গল্পটার আমি একটা ছোট্ট সামারি তোমাদের সঙ্গে ডিসকাস করব আজকে। তোমরা হোপফুলি গল্পটা সবাই পড়েছো, স্কুলে হোক বা বাড়িতে হোক বা যেখানেই হোক। তো তারপর একটু সামারিটা আমি তোমাদের সাথে ডিসকাস করি। দেখো, at the beginning of the story, Sir Mohan is seen waiting for his train at a first class waiting room. তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে চরিত্রটা স্যার মোহন, আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, মানে যেই চরিত্রটার সম্বন্ধে আমি তোমাদের ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিলাম ক্লাসটা শুরু করার আগে, সেই স্যার মোহনকে দেখা যাচ্ছে ওয়েটিং ফর হিজ ট্রেন অ্যাট আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম একটা স্টেশনে, তিনি সেখানে ওয়েট করছেন তার ট্রেনের জন্য। তো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে কারা ওয়েট করে? তখনকার দিনে, এখন যেরকম সেই ডিসক্রিমিনেশন নেই, কিন্তু তখনকার দিনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম কিন্তু শুধুমাত্র রিজার্ভড করা থাকতো হোয়াইট পিপল, অর্থাৎ ব্রিটিশদের জন্য। কোনো ইন্ডিয়ান কিন্তু ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসতে পারতো না বা ঢুকতে পারতো না, ঠিক আছে? কিন্তু আমরা এই গল্পে দেখতে পাচ্ছি স্যার মোহন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে আছে। তার কারণটা কি? তার কারণটা আমরা এক্ষুনি জানতে পারবো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সিপিং whiskey খাচ্ছিলেন and immersed in the thoughts of his dear England and his 5 years of staying there. স্যার মোহন কিন্তু ইন্ডিয়ান হলেও স্যার মোহনের একটা খুব সফিস্টিকেটেড ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ স্যার মোহন ইংল্যান্ডে পড়াশুনো করেছেন, তিনি একেবারে সাহেবি কায়দায় মানুষ হয়েছেন এবং তাকে বলা যেতে পারে একটা পুরোদস্তুর সাহেব, ঠিক আছে? তো ঠিক সেই কারণে, এবং তিনি একজন ইকোনমিক্যালিও ওয়েল এস্টাবলিশড মানুষ ছিলেন, তো সেই কারণে তিনি কিন্তু ইন্ডিয়ান হয়েও তাকে পারমিশন দেওয়া হতো বা তিনি পারমিশন পেতেন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করবার, ঠিক আছে? এবং তিনি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে হুইস্কি খাচ্ছিলেন অ্যান্ড ইমার্সড ইন দ্য, এই যে হুইস্কি ইজ দ্য সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে? ব্রিটিশরা হুইস্কি খায় এবং তিনিও কিন্তু সেই হুইস্কি খেতেন। অ্যান্ড ইমার্সড ইন দ্য থটস অফ হিজ ডিয়ার ইংল্যান্ড, এবং তিনি সেখানে বসে বসে তার যে প্রিয় ইংল্যান্ড, যে ইংল্যান্ডকে তিনি ছেড়ে এসেছেন, সেই ইংল্যান্ডের কথা ভাবছিলেন। অ্যান্ড হিজ 5 years অফ স্টেইং দেয়ার, এবং যেটা বললাম আমি একটু আগে, 5 বছর তিনি যে সেখানে ছিলেন তার কথা ভাবছিলেন। He pitied the mirror. তিনি মিররটাকে, he pitied the mirror of the room for its wretched condition. For its wretched condition. He pitied. পিটি করা মানে কি? পিটি করা মানে দয়া দক্ষিণা করা। তো তোমরা জানো, গল্পটা পড়েছো, যে ওয়েটিং রুমে যে মিররটা ছিল, সেই ওয়েটিং রুমের মিররটাকে তিনি কি করছিলেন? তিনি দয়া দাক্ষিণ্য করছিলেন, কারণ তার wretched কন্ডিশনের জন্য। এবং তিনি মিররটার সঙ্গে কোথাও ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ার পিপলদের তিনি একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছিলেন, কারণ ইন্ডিয়ার মানুষরাও যেরকম আনএডুকেটেড, আনসফিস্টিকেটেড, একটা মানে বারবেরিয়ানস অলমোস্ট, তো তিনি তার সঙ্গেও কিন্তু মিররটার একটা মিল পাচ্ছিলেন। বলছিলেন যে কি আর হবে, মানে তুমি তো ইন্ডিয়াতেই তৈরি, দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো তুমি তো ইন্ডিয়াতেই তৈরি, তোমার অবস্থা তো এরকমই হবে। আউটসাইড দ্য ওয়েটিং রুম দেয়ার ওয়াজ লক্ষ্মী। এই ওয়েটিং রুমের বাইরে দেয়ার ওয়াজ লক্ষ্মী। লক্ষ্মীকে? দ্য ওয়াইফ অফ স্যার মোহন, হু ওয়াজ আ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওম্যান। লক্ষ্মী কিন্তু অন দ্য কন্ট্রারি কে ছিলেন? লক্ষ্মী অন দ্য কন্ট্রারি মানে তার ওয়াইফ কিন্তু স্যার মোহনের থেকে একেবারেই অপোজিট ছিলেন। লক্ষ্মী পুরোপুরি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওম্যান ছিলেন, হু লাভড টু গসিপ উইথ পিপল, যে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে খুব পছন্দ করতো, মানে গল্প করতে খুব ভালোবাসতো, ঠিক আছে? উইথ পিপল অ্যান্ড হ্যাড নো নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এটিকেটস, এবং তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এটিকেটস মানে আমরা জানি ম্যানারিজম, ঠিক আছে? এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এটিকেটস এসব তিনি মোটেই জানতেন না, ঠিক আছে? হার মাউথ ওয়াজ অলওয়েজ ব্লটেড উইথ বিটল লিভস, তার মুখ সবসময় পানে ভরা থাকতো, মানে যেরকম আগেকার দিনের একজন ইন্ডিয়ান ওম্যানরা হতো, যে সবসময় পান খাচ্ছে, ইংরেজি জানে না, খুব একটা ভালো সাহেবি কায়দায় চলতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি যে স্যার মোহনের সঙ্গে লক্ষ্মীর কিন্তু বিশাল পার্থক্য রয়েছে,
এবং তোমরা যারা গল্পটা পড়েছো তোমরা জানো যে লক্ষ্মী যখন তার নিজের জীবনের কথা সেই বিয়ারারকে বলছেন যে তার হাজব্যান্ডের সঙ্গে তার খুব একটা মিল নেই। তার হাজব্যান্ড লোয়ার মানে গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তিনি আপার ফ্লোরে থাকেন, এবং সেখানে কি হচ্ছে এবং তাদের দুজনের মধ্যে সেরকম কোনো কথাবার্তা হয় না। তার পুয়ার রিলেটিভসদের তার হাজব্যান্ড পছন্দ করে না। সো একটা ডিসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তাদের যে কনজুগাল লাইফ বা ম্যারিড লাইফেও কিন্তু খুব একটা মিল আমরা পাচ্ছি না এই 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 পোর্শনটার মধ্যে থেকে। So, when the train arrived, she managed a seat in the Jenana interclass compartment. তো যখন ট্রেনটা এলো, she managed a seat in the Zenana interclass compartment. তো এই জেনানা ইন্টারক্লাস কম্পার্টমেন্টের একটা সিগনিফিকেন্স তো এখানে রয়েছে। সেই সিগনিফিকেন্সটা কি না, স্যার মোহন যেহেতু তিনি খুব সাহেবী কায়দায় মানুষ, তিনি একজন অলমোস্ট অ্যাংলোফাইল বলা চলে তাকে, তো সেই জন্য হি অলওয়েজ লাভ টু ট্রাভেল ইন আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। কিন্তু যেহেতু লেডি লাল অর্থাৎ লক্ষ্মী খুব একটা ইংলিশ ম্যানারিজম জানতো না, অত ইংলিশে কথা বলতে পারতো না, ঠিক সেই কারণে সে কিন্তু তার স্বামীর সঙ্গে যাওয়ার সুযোগ পেত না, এবং তার হাজব্যান্ডও তাকে ফার্স্ট ক্লাসে নিতেন না। তো সেই জন্য লক্ষ্মী কি করতেন না, লক্ষ্মী অলওয়েজ একটা জেনানা ইন্টার ক্লাস কম্পার্টমেন্টে সবসময় উঠতেন, এবং এই প্রেজেন্ট যে স্টোরিটা রয়েছে আমরা সেখানেও দেখতে পাচ্ছি এই ট্রেনটাতেও কিন্তু জেনানা ইন্টারক্লাস কম্পার্টমেন্টেই তিনি উঠেছেন। জেনানা শব্দের মানে হচ্ছে আমরা জানি লেডিজ, আমরা এখন যাকে লেডিস কম্পার্টমেন্ট বলে থাকি, তো সেটার কি উর্দু ওয়ার্ড হচ্ছে জেনানা, ঠিক আছে। While Sir Mohan preferred first class because he would never miss any chance to meet an Englishman, যেটা আমি একটু আগেই বললাম যে স্যার মোহন কখনোই ফার্স্ট ক্লাস ছাড়া যেতেন না, কারণ হি উড নেভার মিস এনি চান্স টু মিট অ্যান ইংলিশম্যান, কারণ সে কোনো সময় কোনো চান্স মিস করতে চাইতো না একজন ইংলিশম্যানের সঙ্গে কথা বলার। কারণ একজন ইংলিশম্যানের সঙ্গে সে যখনই কথা বলতো তার ভেতর দিয়ে, সেই ইংলিশম্যানের সঙ্গে কথা বলার ভেতর দিয়ে সে তার ওল্ড ডিয়ার ইংল্যান্ডের সঙ্গে সামহাউ একটা সাইকোলজিক্যালি কানেক্ট করতে পারত, কারণ সে সেই জায়গাটা খুব ভালোবাসে। যেমন ধরো একটু সহজ করে বললে হয় যে তুমি ধরো বাইরে থাকো, ধরো কোনো গ্রামে থাকো, তুমি কলকাতাতে পড়তে এসেছো ইন ফিউচার। তো কলকাতাতে পড়তে এসে তোমার কলেজে বা ইউনিভার্সিটিতে যদি ঠিক তোমার গ্রামে বা তোমার ডিস্ট্রিক্টের কোনো স্টুডেন্টের সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়, তোমার ঠিক কেমন লাগবে? তোমার একটা খুব আনন্দ হবে, তার সঙ্গে তুমি প্রথমেই কথা বলতে চাইবে, কারণ সে তোমার গ্রামের বা তোমার পাড়ার লোক বা তোমার ডিস্ট্রিক্টের লোক। সেই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেই জায়গাটা তৈরি হবে। স্যার মোহনেরও কিন্তু তাই ছিল, যেহেতু তিনি 5টা বছর ইংল্যান্ডে কাটিয়েছেন, তো সেই কারণে তিনি অলওয়েজ ইংল্যান্ডকে ভালোবাসতেন, এবং একজন ইংলিশম্যানের সঙ্গে কথা বললে তিনি ইংল্যান্ডকে যেন ছুঁতে পারতেন। সামটাইমস ইউজিং দ্য ট্রিক্স সাচ অ্যাজ দ্য টাইমস, ইংলিশ সিগারেটস এটসেট্রা। তো তিনি কখনো কখনো কিছু ট্রিক্সও ইউজ করতেন। কীরকম? তোমরা জানো, গল্পে পড়েছো যে তিনি টাইমসটাকে এমনভাবে ফোল্ড করে রাখতেন অ্যাজ ইফ দেখে মনে হতো যেন তিনি খুব খুব সফিস্টিকেটেড, কারণ টাইমস কিন্তু সেই সময় সাহেবরা ছাড়া কেউ পড়তো না। মানে উল্টো দিকের লোকেরা যেন দেখতে পায় যে সে টাইমস ম্যাগাজিনটা পড়ছে। আর যদি টাইমসেও কাজ না হয়, কোনো ইংলিশম্যান তাকে পাত্তা না দেয়, তিনি কি করতেন, তার গোল্ডেন সিগারেট কেসটা বার করে ইংলিশ সিগারেটস ধরাতেন, কারণ ইংলিশ সিগারেটস কিন্তু সেই সময় ইন্ডিয়াতে পাওয়া খুব একটা সহজ ছিল না, ঠিক আছে। After some time, into the first class compartment where Mohanlal was seated, 2 English soldiers entered. ঠিক এই জায়গাটা থেকে কিন্তু স্টোরিটা একটা ডিফারেন্ট টার্ন নিচ্ছে। কীরকম ডিফারেন্ট টার্ন? না, এই যে যেটা বললাম তোমাদের আমি, যে স্যার মোহন যখন বসেছিলেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, যখন ট্রেনটা এলো, লেডি লাল তো গিয়ে বসলেন ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টে, অ্যান্ড স্যার মোহনলাল গিয়ে বসলেন আমাদের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। কিন্তু সেই সময় ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা মোটেও কেউ ছিল না, মানে অলমোস্ট ফাঁকা ফাঁকা, এবং স্যার মোহনলাল ভাবছিলেন যে ইস, কারোর সঙ্গে দেখা হবে না, কোনো একজন ইংলিশম্যান নেই যার সঙ্গে একটু কথা বলে টাইম পাস করতে পারবো। তো ঠিক সেই সময় তিনি দেখলেন যে 2জন ইংলিশ সোলজার্স, দে ওয়্যার ট্রেজিং অ্যালং টু দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড 2 ইংলিশ সোলজার্স এন্টার্ড, এবং সেই যে 2জন ইংলিশ সোলজার তারা ঢুকলো। সেই ইংলিশ সোলজারদের নামটা কি ছিল? তোমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে। তাদের নাম ছিল বিল অ্যান্ড জিম, ঠিক আছে। স্যার মোহনলাল অ্যাট ফার্স্ট ট্রাইড টু বি কর্ডিয়াল উইথ দেম। স্যার মোহনলাল প্রথমে কি করলেন, তাদের সাথে
কর্ডিয়াল হওয়ার চেষ্টা করলেন। কর্ডিয়াল কথাটার মানে খুব একটা মানে ইন্টিমেসি করবার চেষ্টা করলেন, যে হাই হ্যালো করবার চেষ্টা করলেন, এরকম ওয়েলকাম জানালেন তাদের। But the soldiers humiliated his native origin, addressing him nigger. But the soldiers, কিন্তু সেই সৈনিকরা কিন্তু তাকে হিউমিলিয়েট করেছিল হিজ নেটিভ অরিজিন, তার যে দেশীয় যে উৎসটা, মানে তার যে দেশীয় অস্তিত্ব, তিনি তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ছিলেন, সেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হওয়ার কারণে সোলজাররা কিন্তু তাকে অপমান করলো, অ্যাড্রেসিং হিম নিগার। এই নিগার কথাটা সেই সময় একটা চরম গালাগালের মতন ট্রিট করা হতো, কারণ নিগার কারা বলতো? নিগার এক সময় কিন্তু ইংলিশম্যানরা, ব্রিটিশ পিপলরা বলতো আমাদের, অর্থাৎ ব্ল্যাক পিপলদের। এটা একটা খুব হিউমিলিয়েটিং ওয়ার্ডস, এখন অবসোলেট ওয়ার্ড। যদি কেউ এখন এই ওয়ার্ডটা কাউকে ইউজ করে তাহলে কিন্তু সেটা আনপার্লামেন্টারি। Sir Mohan was shocked at this behavior and threatened to hand them over to the police. Sir Mohanlal was shocked. Now, why shocked? কারণ সোফার তিনি কিন্তু এই ধরনের সিচুয়েশন ফেস করেননি। এতদিন তিনি যত সাহেবদের সঙ্গে মিশেছেন সবাই তাকে খুব ওয়েলকাম জানিয়েছে, সব কিছু ঠিক ছিল। বাট আজকে যেন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা খুব মানে মারাত্মক একটা বদল হচ্ছে, তিনি কি হচ্ছেন কিছু বুঝতে পারছেন না। সো স্যার মোহনলাল ওয়াজ শকড অ্যাট দিস বিহেভিয়ার অ্যান্ড থ্রেটেন টু হ্যান্ড দেম ওভার টু দ্য পুলিশ, এবং তাদেরকে ভয় দেখালেন যে পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। দে থ্রিউ অ্যাওয়ে হিজ লাগেজ, তারা তাদের কথায় পাত্তা দেয়নি, স্যার মোহনলালের কথায় কিন্তু মোটেই পাত্তা দেয়নি। দে থ্রিউ অ্যাওয়ে হিজ লাগেজ, তারা তার লাগেজটাকে ছুঁড়ে ফেলে দিল, অ্যান্ড ফলোড বাই স্যার মোহন ফ্রম দ্য ট্রেন, এবং আলটিমেটলি স্যার মোহনকেও তারা ছুঁড়ে ফেলে দিল। তার লাগেজটা প্রথমে ফেলে দিল এবং তারপর স্যার মোহনকে দুজনে ধরে, গল্পে তোমরা পড়েছো, স্যার মোহনকে ছুঁড়ে কিন্তু ফেলে দিল কোথায় না প্ল্যাটফর্মে। এই যে ফেলে দেওয়া, এই যে থ্রোয়িং হিম আউট অফ দ্য ট্রেন, this is the utmost humiliation, ঠিক আছে, this is the utmost humiliation. He became speechless and could only see the passing away of the train. Sir Mohanlal was speechless, almost speechless, and could only see the passing away of the train and of course Lakshmi. এবং তিনি দেখতে পেলেন যখন ট্রেনটা পাস করছে, তিনি দেখতে পেলেন তার একটা লাইটেড উইন্ডোতে কে বসে আছে না, তার উইন্ডোতে বসে আছে তার নিজেরই ওয়াইফ লক্ষ্মী, হু ফ্রম দ্য উইন্ডো অফ দ্য জেনানা কম্পার্টমেন্ট, যে তার জেনানা কম্পার্টমেন্টের উইন্ডো থেকে কি করলেন, স্প্যাট, থুতু ফেললেন। তিনি পান খাচ্ছিলেন, পানের যে পিকটা থাকে সেটা ফেললেন, অ্যান্ড আ জেট অফ রেড ড্রিবল ফ্লিউ অ্যাক্রস লাইক আ ডার্ট। অ্যান্ড দ্য জেট অফ রেড ড্রিবল, জেট অফ রেড ড্রিবল মানে কি, মানে ওই যে একটা একদলা থুতু, ঠিক আছে, একদলা থুতু তিনি ছুঁড়ে ফেললেন, ফ্লিউ অ্যাক্রস লাইক আ ডার্ট, একটা নোংরার মতন সেই থুতুটা যেন ছুঁড়ে গেল। তো এই যে ব্যাপারটা এই যে তিনি যে একটা, এবং গল্পটা শেষ হচ্ছে এই যে লেডিলাল স্প্যাট অ্যান্ড দ্য জেট অফ রেড ড্রিবল ফ্লিউ অ্যাক্রস লাইক আ ডার্ট, এটা ভীষণ একটা সিম্বলিক টোন রয়েছে বিষয়টা। কিসের সিম্বল? যেন সেই যে ঘৃণা ভরে, মানে আমরা থুতু কেন ফেলি, ওটা নোংরা জিনিস, তাই জন্য আমরা ঘৃণা ভরে মুখ থেকে বের করে দিই থুতুটা, তাই তো? তো ঠিক তেমনি ওই থুতুটা যেন স্যার মোহনলালের ফলস প্রাইডের প্রতি একটা মকারি ছিল, যে এতদিন যাদেরকে স্যার মোহনলাল খুব মানে সিভিলাইজেশনের একটা বিরাট চরম এক্সাম্পল বলে ভাবতো, সিভিলাইজ সোসাইটি বলে ভাবতো, তারাই কিনা তাকে অপমান করলো। কেন না, তার স্কিন কালারের জন্য, অন দ্য বেসিস অফ হিজ কমপ্লেকশন, ডার্ক কমপ্লেকশন, ঠিক আছে? তো এই যে জায়গাটা, এই জায়গাটার যেন সেটা অপমান, সেই যে থুতুটা ফেললো লেডিলাল, সেটা যেন তার অপমান হয়ে স্যার মোহনলালের কাছে ফিরে এলো। বুঝতে পারলে তো? এই যে সিম্বলিক জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু গল্পটা থেকে ভীষণ বুঝতে হবে, ঠিক আছে? তো সামারিটা তো আমরা ডিসকাস করলাম, তোমরা চাইলে সামারিটা লিখে রাখতে পারো, পজ করে লিখে রাখতে পারো বা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তবে এইটা থেকে কিন্তু তোমাদের আনসার লেখার, মানে এটা আনসার হিসেবে লিখো না, এটা হচ্ছে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম যাতে গল্পটা একটুখানি তোমাদের কাছে মাথায় ঢোকে, বা মেন জায়গাগুলো যাতে তোমাদের একটু মাথায় ঢোকে। সেই জন্য ক্লাসটা তোমরা দেখে নিলে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু যে মানে গল্পটা তোমাদের বুঝতে সুবিধা হবে নাম্বার 1, আর এরপর কোয়েশ্চেন আনসার লিখতে তোমাদের কনসেপ্টটা খুব হেল্প করবে, ঠিক আছে? তাই জন্য বলছি সামারিটা লিখে রাখো বা স্ক্রিনশট তুলে রাখো।
এইবার আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দিস স্টোরি। নাও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কাকে বলে? তোমরা যারা আমার আগের ক্লাসটা করেছো লীলাস ফ্রেন্ড, আমি সেখানে বুঝিয়েছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অলরেডি। তো আরেকবার আমি বলছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে আর কিছুই না। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে এই যে গল্পটা, এই গল্পটাকে ক্রিটিক্যালি দেখলে আমরা কি কি অ্যাসপেক্ট দেখতে পাই। ঠিক আছে, মানে আমি যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে এইখানে কি কি জিনিস লুকোনো রয়েছে, লেখক কি বলতে চাইছেন, অর্থাৎ যাকে মানে খুব ইজি ল্যাঙ্গুয়েজে বলা হয় ইনার মিনিং। ঠিক আছে, চলো একটু দেখেন। দ্য শর্ট স্টোরি কর্মা ম্যানিফেস্টস দ্য অ্যাডাজ দ্যাট প্রাইড কামস বিফোর আ ফল। দ্য শর্ট স্টোরি কর্মা, এই যে কর্মা শর্ট স্টোরিটা ম্যানিফেস্ট, কি ম্যানিফেস্ট করে? ম্যানিফেস্ট কথার মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করে? দ্য অ্যাডাজ। অ্যাডাজ মানে কি? অ্যাডাজ মানে হচ্ছে ধরো যে পপুলার কিছু সেইং, যেটা চিরাচরিত কাল ধরে মানুষ বলে থাকে, যে বলে না, আমরা বলি না যে বাংলায় ওই যে একটা কথা আছে না, বলে একটা ধরো একটা কথা বললাম, ঠিক আছে, তো যার একটা মানে রয়েছে, তো এটাকে বলা হয় অ্যাডাজ। বা অ্যাডাজের আরেকটাও জিনিসও হয় যেটা তোমরা হয়তো গ্রামারে পড়েছো, সেটাকে বলা হয় প্রোভার্ব। তাহলে প্রোভার্বটা কি বলছে না, দ্যাট প্রাইড কামস বিফোর আ ফল, যে গর্ব আসে অহংকারের আগে, মানে যার সহজ বাংলা করলে হয় অহংকারী পতনের মূল। ঠিক আছে, হিয়ার দ্য স্টোরি সেন্টার্স অ্যারাউন্ড অ্যান অ্যারোগ্যান্ট আপার ক্লাস ইন্ডিয়ান অ্যারিস্টোক্র্যাট নেমড স্যার মোহনলাল, হু হ্যাড আ জেনারেল কন্টেম্পট ফর এভরিথিং ইন্ডিয়ান। তো এখানে গল্পটা কি, সে কাকে কেন্দ্র করে ঘুরছে না, এখানে গল্পটা আবর্তিত হচ্ছে একজন অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট কথার মানে কি? যে খুব মানে দাম্ভিক। ঠিক আছে, an upper class, obviously upper class Indian aristocrat named Sir Mohanlal, who had a general contempt for everything Indian, যার একটা সাধারণ খুব ঘৃণা ছিল। কন্টেম্প্ট মানে ঘৃণা, কার জন্য না? এভরিথিং ইন্ডিয়ান, ভারতীয় যে কোনো কিছুকেই তিনি খুব ঘৃণা করতেন। The objects and people of India had always made him feel disgusted. দ্য অবজেক্টস মানে ভারতবর্ষের কোনো বস্তু, তোমরা জানো যে ওই যে সেই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের মিরারটাকে সে মক করেছিল, আয়নাটাকে। অ্যান্ড পিপল অফ ইন্ডিয়া হ্যাড অলওয়েজ মেড হিম ফিল ডিসগাস্টেড, এবং ভারতবর্ষের লোকজনকেও তিনি পছন্দ করতেন না। এই এরা নোংরা, শ্যাবি লুকিং, ঠিক আছে, আনএডুকেটেড, আনসফিস্টিকেটেড, তাদের পছন্দ করতেন না। হি ওয়াজ আ ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার। তিনি কি ছিলেন? তিনি একজন ভিজিয়ার ছিলেন এবং একজন ব্যারিস্টার ছিলেন। ভিজিয়ার মানে হচ্ছে, ভিজিয়ার কথাটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের হাই অফিসিয়াল র্যাঙ্কে যে চাকরি করে তাকে বলা হয় ভিজিয়ার। অ্যান্ড আ ব্যারিস্টার, ঠিক আছে, তিনি উকিল ছিলেন। বাই প্রফেশন অ্যান্ড ট্রাভেলস অনলি ইন ফার্স্ট ক্লাস, এবং তিনি সবসময় কি করতেন? ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেন। হি ওয়াজ অ্যাশেমড অফ হিজ ওন নেটিভ এক্সিস্টেন্স। সে তো ইন্ডিয়ান, সেটাকে মুছে ফেলতে পারা যাবে না, কিন্তু তিনি তার সব সময় তার এই যে একটা ভারতীয় অস্তিত্ব বা তিনি যে ভারতীয়, এটার জন্য সব সময় তিনি কিন্তু লজ্জা পেতেন বা তিনি খুব লজ্জিত থাকতেন সব সময় এটার জন্য। অ্যান্ড এমব্রেসেস এভরিথিং অফ দ্য ইংলিশ ম্যানার্স, এবং ইংলিশ ম্যানারের সমস্ত কিছু, যত কিছু ইংলিশ ম্যানার্সিজম রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, সব কিছুকে তিনি আপন করে নিয়েছিলেন বা নিতেন। ম্যানার্স অ্যান্ড কালচার্স ইনক্লুডিং ইটস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ম্যানার্স অ্যান্ড কালচার ইনক্লুডিং ইটস ল্যাঙ্গুয়েজ, এবং তার ভাষাটা সহ, এবং ইংলিশ ভাষাও। এবং তোমরা জানো গল্পে এটাও মেনশনড আছে যে হি নেভার স্পোক এক্সেপ্ট ইংলিশ, তিনি ইংলিশেই কথা বলতেন। অ্যান্ড সামটাইমস হি ইউজ টু স্পিক ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। অ্যাংলিসাইজড হিন্দুস্তানি মানে হিন্দুস্তানি মানে হিন্দি, হিন্দিটা একটু অ্যাংলিসাইজড মানে ইংরেজদের মতন করে, ঠিক আছে। ইংরেজরা যদি হিন্দি বলে বা বাংলা বলে, সেটা ডিস্টর্টেড হয়ে যেরকম শোনায়, তিনি ইচ্ছে করে সেটা বলতেন, ঠিক আছে। হি অলওয়েজ উইশ টু বি সিন অ্যাজ এন ইংলিশম্যান, অ্যাজ এ প্রপার ইংলিশম্যান। চল, হি স্টেড 5 years ইন লন্ডন, তিনি 5 বছর লন্ডনে ছিলেন। অ্যান্ড স্পিক্স অনলি ইন ইংলিশ, যেটা আমি বললাম একটু আগে, অ্যান্ড সামটাইমস ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। He actually reminds us the old story of the crow wearing the feathers of peacock. Very important. কি বলতে চাইছে না, এই যে স্যার মোহনের যে গল্পটা, তার যে চরিত্রটা, সেটা আমাদের কি মনে করায় না, সেই যে ওল্ড স্টোরি অফ আ ক্রো ওয়্যারিং দ্য ফেদার্স অফ আ পিকক, তাই না? সেই মনে আছে তো যে এই গল্পটা তোমরা পড়েছিলে ছোটবেলায়, যে একটা কাক ময়ূর পুচ্ছ লাগিয়ে সে ভেবেছে ময়ূর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তার নিজের এক্সিস্টেন্সকে ভুলে গিয়ে সে অন্যের জিনিসটাকে আপন করে নিচ্ছে।
এই যে ব্যাপারটা, এটাকেই কিন্তু স্যার মোহনের ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন খুশবন্ত সিং। দ্য স্টোরি টুক আ ডিফারেন্ট টার্ন। এই গল্পটা একটা এত অবধি তো ঠিক ছিল, এতদিন তিনি এরমভাবেই জীবনযাত্রা তার চলতো, কিন্তু এই গল্পটা একটা ডিফারেন্ট টার্ন নিল কখন না, when Sir Mohan's false pride was hurt by the two English soldiers who kicked him out of the train। না, যখন স্যার মোহনলালের ফলস প্রাইড, তার যে মিথ্যে অহংকার, এটা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন সেই দুজন ইংলিশ সোলজার তাকে ধাক্কা মেরে ট্রেনের কামরা থেকে বাইরে বের করে দিল, ডিউ টু হিজ স্কিন কালার, তার স্কিন কালারের জন্য, তার গায়ের রঙের জন্য। অফকোর্স দ্য অ্যাক্ট ওয়াজ নট জাস্টিফাইড, বাট দিস অ্যাক্ট স্টার্টলড হিম ভেরি মাচ। কারণ এই যে কাজটা, এই যে সাহেবরা দীর্ঘ 200 বছর ধরে আমাদের সঙ্গে যেটা করে এসেছে, যে রেসিয়াল ডিসক্রিমিনেশন, এটাকে কি বলে, এটাকে ভালো ভাষায় বলে, মনে রাখবে, আমি এখানে ছোট করে লিখছি, রেশিয়াল ডিসক্রিমিনেশন, অর্থাৎ রেস মানে জাতিগত, এই যে একটা জাতিগত বিভেদ, যে আমরা সাদা চামড়ার লোক, তোমরা কালো চামড়ার লোক, সো আমরা অলওয়েজ তোমাদেরকে অপমান করার একটা রাইট আছে, এই যে বিষয়টা ইংরেজরা এত দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করছে, তো সেটাকেই কিন্তু লেখক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে এবং আমরা ক্রিটিক্সরা বলছি যে অফকোর্স দিস অ্যাক্ট ওয়াজ নট জাস্টিফাইড, কাজটা তারা মোটেও ঠিক করেনি, কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে স্যার মোহনলালের জন্য এটা একটা উপযুক্ত জবাব হয়েছে? কারণটা কি? কারণটা আমরা দেখি। This act startled him very much. It came from the people whom he thought the flag bearers of civilization. কারণ এই একটা তাদের কাছ থেকে এসেছে না যাদেরকে স্যার মোহনলাল এতদিন মনে করতেন কি না ফ্ল্যাগ বিয়ারার্স অফ সিভিলাইজেশন। ফ্ল্যাগ বিয়ারার কথাটার মানে যে ধ্বজাধারী, যে যারাই যারা যে জাতিটা সিভিলাইজেশনের সভ্যতার একেবারে চূড়ান্ত নিদর্শন বলে স্যার মোহনলাল ভাবতেন, তাদের কাছ থেকে এই আঘাতটা নেমে এসেছে। এই যে একটা চূড়ান্ত অপমান, যে যাদের আমি এতদিন ফলো করলাম, যাদের আমি এতদিন একটা মহান বলে ভাবতাম, তারাই আমাকে অপমান করলো আজকে। ঠিক এই জায়গাটাই কিন্তু লেখক খুশবন্ত সিং হ্যামার করতে চাইছেন এখানে। অন দ্য কন্ট্রারি, লেডিলাল হুম হি হ্যাড নেগলেক্টেড সো ফার, বিপরীতে লেডিলাল, যাকে কিনা স্যার মোহনলাল এতদিন খুব অপমান করে এসছে, কারণ সে পড়াশুনো জানে না, সে একটা নেটিভ ওম্যান, তার ইলিটারেট কিছু রিলেটিভস রয়েছে, তারা একসঙ্গে ইভেন থাকেও না এক ঘরে, ঠিক আছে। তো এই যে জায়গাগুলোর জন্য এতদিন অপমান করে এসেছেন, ওয়েন্ট উইথ দ্য ট্রেন হ্যাপিলি, অপরদিকে লেডিলাল কিন্তু ট্রেনটায় করে হ্যাপিলি চলে গেল। তার মানেটা কি? লেডিলাল যেহেতু ইন্ডিয়ান, লেডিলাল কিন্তু কখনো এরকম করতেন না, স্যার মোহনলালের মতো সাহেব সাজতে চাইতেন না, তিনি তার ইন্ডিয়ান এক্সিস্টেন্স নিয়ে খুব খুশি। তো ঠিক সেই কারণে লেডিলাল কিন্তু আলটিমেটলি জয়ী হলেন, তিনি কিন্তু ট্রেনে করে দিব্যি চলে গেলেন, কিন্তু স্যার মোহনলালকে চরম অপমান করা হলো সেই স্টেশনে। দ্য স্টোরি ফোকাসেস অন ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশন মেড বাই দ্য ব্রিটিশ টুয়ার্ডস আস, যেটা একটু আগেই বললাম, যে এই স্টোরিটা ফোকাস করছে কোন দুটো ইস্যুর ওপরে না, ইনজাস্টিস অন্যায়, ঠিক আছে, অ্যান্ড ডিসক্রিমিনেশন বিভেদ, মেড বাই দ্য ব্রিটিশ টুয়ার্ডস আস, সাহেবরা আমাদের প্রতি যেটা করেছেন। দ্য টু সোলজার্স, দুজন সোলজার স্ট্যান্ড ফর দ্য হোয়াইট পিপল, তারা এই যে দুজন সোলজার, এরা কাদের রিপ্রেজেন্টেটিভ না, হোয়াইট পিপল অর্থাৎ ব্রিটিশদের, ঠিক আছে, রুলিং ক্লাস অর্থাৎ রুলিং ক্লাসকে এরা রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড মোহনলাল দো অ্যান অ্যাংলোফাইল, যদিও মোহনলাল একজন অ্যাংলোফাইল ছিলেন, অ্যাংলোফাইল খুব সাহেব প্রীতি, যে ঠিক আছে, সাহেবদের ভালোবাসে, ওয়াজ ব্ল্যাক স্কিনড বাই বার্থ, কিন্তু তিনি প্রকৃত তো ছিলেন ব্ল্যাক স্কিন বাই বার্থ, প্রকৃত তো জন্মগতভাবে ইন্ডিয়ান ছিলেন তিনি। দ্য টাইটেল কর্মা ইজ দেয়ারফর জাস্টিফাইড বিকজ ইট প্রুভস টু বি অ্যান নেমেসিস টুয়ার্ডস হিজ ওন সেলফ অবসেশন অ্যান্ড লাভ ফর ব্রিটিশ অ্যারিস্টোক্রেসি। তাহলে কি বলছে? এই যে ইট প্রুভস টু বি অ্যান নেমেসিস, নেমেসিস কথাটার অর্থ কি না, নেমেসিস কথাটার অর্থ হচ্ছে যে নেমেসিস হচ্ছে এটা চূড়ান্ত শিক্ষা, যেটা তার পেতেই হতো,
ঠিক আছে? তো তিনি সেই চূড়ান্ত শিক্ষা, এই যে কর্মা টাইটেলটা কি, কর্মা মানে কি, কর্মা মানে কর্ম। আমরা যেমন কর্ম করি তেমন ফলটাই তো পাই। বাংলায় তো একটা প্রভাবই আছে যে যেমন কর্ম তেমনি ফল। স্যার মোহনলাল যেমন কর্ম করেছেন তার যথাযথ ফলটাই তো তিনি শেষে পেয়েছেন। কি তাই তো দেখতে পাচ্ছি আমরা যে তিনি কিন্তু লাস্টে তার যে এই যে ওন সেলফ অবসেশন ছিল এবং ব্রিটিশ অ্যারিস্টোক্রেটির প্রতি একটা চূড়ান্ত ভালোবাসা ছিল, তার যোগ্য জবাব কি সে পায়নি? তাই তো সে পেয়েছে। তো সেই জন্যই কিন্তু এই যে ব্যাপারটা, এটা তার কাছে এটা একটা নেমেসিস। তো সেই জন্য কর্মা টাইটেলটা একেবারেই জাস্টিফাইড হয়েছে এই গল্পের ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আশা করি তোমরা গল্পটা মোটামুটি একটা বুঝতে পেরেছো এবং গল্পটার যে সেন্ট্রাল থিম সেগুলো নিশ্চয়ই তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এই ভিডিওটা দেখে। যদি কারোর কোনো জায়গা নিয়ে কোনো রকম ডাউট থাকে নিচে কমেন্ট সেকশন তো রইলই, সেখানে জানাও, আমি সুমিত স্যার তোমাদের উত্তর দেব। আর এই গল্পটা যদি আমার সঙ্গে লাইন বাই লাইন ক্লাস করতে হয়, একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব, তাহলে জয়েন করো টিউটোপিয়া লাইভ ক্লাস। সেখানে আমি থাকবো, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাবো, কোয়েশ্চেন আনসার ডিসকাস করব এবং সেই সাথে আরও অনেক এক্সট্রা পয়েন্ট, অনেক সিম্বলিজম, ইমেজারি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইন্টারেস্টিং, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে সেখানে ডিসকাস করব। কেমন লাগলো আজকের ক্লাস কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ বাই বাই।